নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রূপবাঙাল। রূপবাঙাল একটি গ্রাম্য পটভূমিতে রচিত গল্প, যেখানে সত্যতা ও বিশ্বস্ততার বিরল গুণকে তুলে ধরা হয়েছে। চলুন শুরু করি আজকের গল্প রূপবাঙাল। আমি সকালে উঠেই চণ্ডীমণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মোরেলডাঙ্গা কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন। চণ্ডীমণ্ডপের উঠোনে পা দিতে রূপকাকা আমাদের বকে উঠল, রাজপুত তো সব উঠলেন এখন, মারে গালে এক চর যে চাবালিটা এমনিই যায়। বলি, করে খাবা কিভাবে? বামুনের ছেলে কি লাঙল চস্তি যাবা? বাবা বাড়ি থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে, রাতে ঘুম হয়নি রূপকাকা। কেন রে? ছাড় পোকার কামড়ে। বাবা, যা ছাড় পোকা খাটে। যা যা তাড়াতাড়ি পড়তে যা। রূপকাকা আমাদের আত্মীয় নয়, বাবার বন্ধু নয়, বাড়ির গোমস্তা কি নায়বও নয়, এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয়। রূপকাকা আমাদের কৃষাণ মাত্র, মাসে 3.5 টাকা মায়না পায়। রূপকাকার আসল নাম রূপবাঙাল, ও জাতে মুসলমান, আমাদের গায়ের চৌকিদারও। পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজিমাটির নৌকোতে চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল। কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি, সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল। এ উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না। রূপকাকা আমাদের বাড়ির কিষাণগিরি করছে আজ বহুদিন, আমাদেরও জন্মাতে রেখেছে, কিন্তু সেটা আশ্চর্য কথা নয়। আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে, অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না। আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্য। রূপকাকা সাজিমাটির নৌকোতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন। সেসব অনেক দিনের কথা। রূপকাকার বয়স এখন কত তা জানি না, মোটের ওপর বুড়ো। ঠাকুরদাদা যখন মারা যান তখন বাবার বয়স ছিল 25 বছর বয়স। বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে। সেই থেকে বাবা আছেন মোরেলডাঙ্গা কাছারিতে। আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা, প্রজা, খাতকপত্র এসব দেখাশোনা করার ভার ওই 3.5 টাকা মাইনের কৃষাণ রূপকাকার ওপর। আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে, এ কথা সবার মুখে শুনেছি জ্ঞান হয়ে অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক ধান ধরে, কলাই মুখ অজস্র। প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে। এসব দেখাশোনা করে কে? রূপকাকা সব দেখাশোনা করত। আশ্চর্য কথা, বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কিষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিল। বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত, মুখের ওপর কথা বলতে সাহস করতো না কেউ। কিন্তু রূপকাকা বাবাকে বলতো, বলি ও বাবু, তুমি যে এসো বাড়িতে 9 মাস 6 মাস অন্তর, একটা বিষয় দেখে কে বলো তো? আদায়পত্তর তা এবছর কিছু হলো নি, হাতির 5 পা দেখেছ না কি? এত বড় সংসারটা চলবে কিসে? বাবা 2 মাস অন্তর 2-3 দিনের জন্য বাড়ি আসেন। বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পারত, কলাই মুখ পারত, খাতকদের কর্জ দিত, নিজের দরকার হলে নিজেও নিত। আমরা সব ছেলে মানুষ, কিছুই বুঝি নে। ঠাকুরমা প্রবীণা বটে, কিন্তু ভালো মানুষ, বিষয় আশয়ের কিছুই বুঝতেন না। আমাদের কাছে সব, কিন্তু দেখে নেবার লোক নেই। সে অবস্থায় সব কিছুর ভার ছিল রূপকাকার উপর। বাবা বাড়ি এসে পরদিন চণ্ডীমণ্ডপে বসতেন
মহাজনী খাতা খুলে। বলতেন, কে কি নিয়েছে রূপো? রূপো কাকা বলতো, লিখে রাখো, সনাতন ঘোষ 6 কাটা কলাই, 2 কাটা বীজ মুখ, করি 6 কাটা। আচ্ছা হয়েছে। আচ্ছা লেখো, বীরুমণ্ডল 2 বীজ ধান, করি 5 শলি। আচ্ছা হয়েছে। হয়েছে। রূপো বাঙাল 1 বীজ ধান, 2 কাটা কলাই। আচ্ছা হয়েছে। হয়েছে। লেখো, কাটু কলু 4 কাটা কলাই, করি 4 কাটা। ময়জদ্দি শেখ ধান 11 কাটা, করি 7 কাটা। এইভাবে রূপো কাকা অনর্গল বলে চলেছে। গত 2 মাসের মধ্যে কর্জ দিয়েছে যাকে যতটা জিনিস, ওর সব মুখস্থ, কোনো কিছু ভোলে না। ওরই হাতে গোলার চাবি থোলা, যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্যে। একদিন একটা ঘটনা ঘটল। রূপো কাকার জ্বর হয়েছিল, আমাদের বাড়িতে আসেনি 2-3 দিন। এমন সময় বাবা বাড়ি এলেন মোরেলডাঙ্গা থেকে। এসেই বিকেলে রূপো কাকাকে ডেকে পাঠালেন। রূপো জ্বরে কাঁপতে কাঁপতে বললে, বলো গে যাও, আমি জ্বরে উঠতে পারছি নে, এখন যেতে পারবো নি, জ্বরে মরছি। তা সীতানা তার আসতে পারলো না পায়ে পায়ে, তা একটুও এলে কি মান যেত? বাবা বাবু মানুষ, নতুন বাবু, রূপো বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান, কোচা হাতে নিয়ে, ঘড়ি চেন ঝোলে বুকে, হাতে থাকে ঝকমকে আংটি। প্রজাপত্তরের কাছে খুব খাতির। বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে, তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জ্বলে, কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে রইলেন। এর দিন 5-6 পরে রূপো কাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো। বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন। ওকে দেখেই কড়াশুলে বলে উঠলেন, রূপো, কি তুমি মনে মনে কি ভেবেছ জিজ্ঞেস করি? তোমার এত বড় আস্পর্ধা, তুমি বলো আমি পায়ে পায়ে তোমাদের বাড়ি যাব? তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো? তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না, তুমি জানো? এত বড় লোক তুমি হলে কবে? রূপো কাকাও সমানে গলা চড়িয়ে দিলে, তা তুমি মাথা কাটবে নে, এখন কাটবে না? কাটবে বই কি। হ্যাঁ রে সীতানাথ, তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন, মনে পড়ে? এখন তুমি বড় হয়েছ, বাবু হয়েছ, শীতে বাবু, এখন তুমি আমার মুন্ডু কাটবে না? বড্ড গুণবন্ত হয়েছিস তুই। হ্যাঁ সীতানাথ। তুমি ছেড়ে রূপো কাকা সামান্য 3.5 টাকার মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলে সম্বোধন করতে আরম্ভ করলো সকলের সামনে। বাবা বললেন, যা যা বকিস নে। না বকবো না, তুই বড্ড তালেবর হয়েছিস আজকাল, বড্ড বাবু হয়েছিস, তুই আমার মুন্ডু নিবি না তো কে নেবে? বলেই রূপো কাকা হাউ হাউ করে কেঁদে ফেললে। আমার ঠাকুমা ছিলেন বাড়ির মধ্যে। রূপো কাকার কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন। বাবা বললেন, তা বলে আমায় ওরকম বলে কেন? ঠাকুরমা বললেন, তুই কাকে কি বলিস শীতে? তোর একটা কাণ্ডজ্ঞান নেই? তুই কি খেপলি? বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন। তারপর রূপো কাকার হাত ধরে বললেন, ও রূপদা, তুই কিছু মনে করিস নে, আমার বলা ভুল হয়েছে, বড্ড ভুল হয়েছে। রূপো কাকার রাগ কমে না, বললে, না আমার দরকার নেই কাজে, ঢের হয়েছে, নে তোর গোলা চাবি ছড়া রেখে দে, মুই আর ওসব ঝামেলা পোয়াতে পারবো না, নে তোর চাবি ছড়া। কতবার বোঝানো হলো, রূপো কাকা কিছুতেই শুনবে না। চাবির থলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিল। শেষে বাবা বলেন, বেশ তাহলে আমিই বাড়ি ছেড়ে চলে যাই, রইল গোলা পালা প্রজাপত্র, আমি কাল সকালে গাড়িতেই বেরোচ্ছি। রূপো কাকা ঝাঁজের সঙ্গেই বলল, তুই চলে যাবি তো কাঁচা বাচ্চা মানুষ করবে কেডা? কেন তুমি? মোর দায় পড়েছে। তোরে কোলেপিঠে মানুষ করলাম বলে কি তোর ছেলেমেয়েকেও কোলেপিঠে মানুষ করব? আমি কি আর জোয়ান আছি? এখন বুড়ো হয়েছি না? ওসব ঝামেলা আমার দ্বারা হবে না। না আমি আর থাকবো না, কালই চলে যাব। কোথায় যাবি? মোরেলডাঙ্গা চলে যাব। ঠিক বলছি, যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা, তুমি আমায় এমন করে বললে শেষকালে। আমি গৃহত্যাগী হব, হবই হব। বলেই
বাবা ফেললেন কেঁদে। রূপো কাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বলে, কাঁদিস নে শীতেনাথ, কাঁদিস নে। ছি, মুই আর তোরে কি বললাম, তুই তো কত কথা শুনিয়ে দিলি, কাঁদিস নে। শেষে দুজনেরই কান্না। আমরা ছেলে মানুষ অবাক হয়ে চেয়ে দেখতে লাগলো দুই বড় লোকের কান্না। দাদা আমার কুনুইয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হি হি করে হেসে উঠল। আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল। বাবাও দেশত্যাগী হলেন না, আর রূপো কাকাও চাকরি ছাড়লেন না। রূপো কাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো, ওটো বৌমা, জাগুন থাকো, রাত খারাপ। চণ্ডীমণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকতো। তাদের জাগিয়ে দিয়ে বলতো, একেবারে অত নাক ডাকি ঘুমোও কেন বলো দেখি, ওটো মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলো চারিধারে বেরিয়ে এসো না। একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে, আমাদের গল্প করেছে সকালবেলা। সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপো কাকা অন্ধকারে আমাদের চণ্ডীমণ্ডপের পৈঠার ওপর বসে থাকত। এক একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করত, কে বসে? মই রূপু। তো বসে কেন এত রাতে? তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ, তোমাদের আর কি, গোলার ধান যাবে তো শীতেনাথের যাবে, চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা? মোর ওপর ঝক্কি কত, মোর তো তোমাদের মতো ঘুমুনি চলবে না। শীতেনাথের এই ঝামেলার কতদিন পোয়াবো কে জানে। এবার এলি চাবি ছড়া তার হাতে দিয়ে মুই খোল সাওয়াবো, ই আর পারি নে বুড়ো বয়সে রাত জাগদি। হিরু মাস্টার বলে, ঘুমোও গে যাও। কিন্তু মই যে তোমাদের মতো নিশ্চিন্তে হতে পারি নে, তার কি হবে? ধানগুলা ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙা হয়ে বসে আছেন, এবার আসুক, কিছুতে এ বোঝার ঘাড়ে রাখছি নে মুই। কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি। বৃদ্ধ বয়সে 3 দিনের জ্বরে রূপো কাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে দিয়ে চলে গেল। এও 7-8 বছর পরের কথা। আমরা তখন স্কুলে পড়ি। সব শুদ্ধ 30-32 বছর ছিল আমাদের বাড়ি। বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপো কাকাকে। রূপো কাকার ছোট চালাঘর, একদিকে ডোবা, একদিকে বাঁশঝাড়, ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদাদাড়ি রূপো কাকা পুরনো মাদুরে শুয়ে। রূপো কাকার ছেলের নাম বেজা, লোকে বলে বেজা বাঙাল। বেজা আমাদের দেখে বলল, আসুন বাবুরা আসুন, দেখুন দেখি বাবারে, জ্ঞান নেই ভুল বকছে। বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, ও রূপদা, কেমন আছো ও রূপদা? রূপো কাকা চোখ মেলে বললে, ক্যাডা? শীতেনাথ। তো কবে এলে? এই পরশু এসেছি। বেশ করেছ। এই শোনো, খাতায় মুড়ে লিখে রাখো, মুই চিড়ে খাবার, বেনামুড়ি ধান নিচে 4 কাটা, আহাদ মণ্ডল কলাই 2 কাটা, বাড়ি 2 কাটা, বিষ্টু ধরসে 6 কাটা ধান, বাড়ি 4 কাটা। মোর ধান পৌষ মাসে এদিকে দিতে পারবো না বলে দিচ্ছি, ভুলে যাবো, লিখে রাখো। এই রূপো কাকার দায়িত্বে শেষ। আর কোনো কথা বলেনি রূপো কাকা। সেদিন সন্ধেবেলা রূপো কাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল। বিশ্বস্ত লোকের জন্য কি কোনো স্বর্গ আছে? যদি থাকে, আমাদের বাল্যের রূপো কাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে। আজ 30 বছর আগেকার কথা এসব চোরাবাজারের দিনে, জুয়ো চুরির দিনে, মিথ্যে কথা দিনে বড্ড বেশি করে রূপো কাকার কথা মনে পড়ে। শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রূপো বাঙাল। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো এক নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।